রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর নেওয়া হয়েছে এভার কেয়ারে। ভাইয়ের অবস্থা কি আমরা জানি না, তিনি এখনো সজ্ঞানে নাই। আমরা যতদূর জানি উনি এখন পর্যন্ত সজ্ঞানে নাই। যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব, এই সময় ওনার নাজোফারেঞ্জিয়াল ব্লিডিং, নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হামলার নিন্দা উদ্বেগ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। ঢাকা সহ সারা বাংলাদেশে এই যে যারা দুষ্কৃতিকারীরা গুলি করছে এরা কারা? যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। হাদির ওপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিন্দা। শান্তি বিনষ্ট করতে চায় স্বাধীনতা বিরোধী চক্র। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। হাদির ওপর 7.65 ক্যালিবারের গুলি চালানো হয় জানিয়েছে সিআইডি। এখনো শনাক্ত করা যায়নি হামলাকারীদের। মতিঝিলের গণসংযোগে ছিল 2 সন্দেহভাজন দাবি কর্মীদের। হাদির ওপর গুলির প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বিভিন্ন সংগঠনের। হাদির ভাইয়ের সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে আবারও রাজপথে নেমে আসবো। আগামী 12 ঘন্টার মধ্যেই হাদিকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার করা হয়। হাদি ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। দুপুর প্রায় 2:30টা। জুমার নামাজ পড়ে অটোরিকশা করে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় মোটর সাইকেলে করে দুজন ওই রিকশার পাশে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার কানের পাশ দিয়ে মাথার ভেতরে ঢুকে যায়। শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি। আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ। উনি রিক্সায় ছিলেন, 2 জন আরোহী ছিলেন এবং একটা মোটরসাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে। দুজনকে, একজনের ছিল হেলমেট পরা, আরেকজনের এদিকে একটা দাগ আছে। আমার সন্দেহ হচ্ছে এই বাইক যে গুলি করছে, যে বাইকে ছিল, দুজনের মধ্যে একজন গত শুক্রবারে বাসাতে ছিল এবং কি বাসাতে ওর খুবই আন্তরিকতা ছিল। আমাদের কাছে ফুটেজ আছে। এই জায়গায় গুলি করা হয়েছে, অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গেছেন। তার সাথে 2 জন, একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাদি ভাইকে তুললাম, তোলার পরে বন্দুকটা আমার দিকে তাকলো যে আমি একজন কেন দৌড়ে হয়ে গেলাম। তার সাথে থাকা কর্মীরা দ্রুতই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার মাথায় অস্ত্রোপচার করে গুলি বের করেন। তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। হাদির অবস্থা ক্রিটিক্যাল বলে জানান চিকিৎসক। একটা বুলেট কানের ওপর দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই। এবং ব্রেন স্টিম, মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে।
অপারেশন চলাকালে হাদির 2 বার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি, ডুরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিক্যালি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাদির উপর হামলার পর হাসপাতালে ভিড় করেন তার কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তার সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ভয়েসকে রাইজ এটাকে অবনমিত করার জন্য তারা তার উপরে সন্ত্রাসীমূলক হত্যাযজ্ঞ চালিয়েছে। হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানও। আগামী 72 ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল, মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। পরে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে। সেখানেই চলছে তার চিকিৎসা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ওসমান হাদির সবশেষ অবস্থা জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। ওসমান হাদির সবশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে কিছু জানতে পারলেন কিনা, কোনো আপডেট আছে কিনা আমাদের জানাবেন। সোহার, ওসমান হাদি এখনও কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের, এবং তিনি বেশ সংকটাপন্ন অবস্থায় আছেন বলেই আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে রাত 9টার কিছু পরে ওসমান হাদির ভাইয়ের সাথে প্রধান উপদেষ্টা টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সর্বরকমের আশ্বাস দেওয়া হয়েছে যে ওসমান হাদিকে দেশের সর্বোচ্চ চিকিৎসা যেন দেওয়া হয়, এবং প্রয়োজনে তাকে যদি বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে চিকিৎসকরা, সেক্ষেত্রে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলেও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে। একই সাথে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে ওসমান হাদির চিকিৎসায় যেন সরকার সর্বোচ্চ জোর দেয়, এবং তার এই অবস্থার জন্য যারা দায়ী, তাকে যারা গুলিবিদ্ধ করেছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের শাস্তি নিশ্চিত করা হয়। এবং দেশবাসীর কাছে ইনকিলাব মঞ্চের নেতারা যারা রয়েছেন তারা দোয়ার আবেদন করেছেন। একই সাথে আমরা দেখেছি এখানে বিএনপি, এনসিপি সহ শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন, এবং সবাই তারা দোষীদের বিচার চেয়েছেন এবং ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। সোহার। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাতে ওসমান হাদির ভাইয়ের সাথে ফোনে কথা বলে চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছে। ওসমান হাদির ভয়ানক কিছু হয়ে গেলে তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। এভার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির। এদিকে রাতে ওসমান হাদির চিকিৎসার খবর নিতে হাসপাতালে যান বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। রাতে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, বেশ কয়েকবার ফোনে ওসমান হাদিকে হুমকি দেওয়া হয়েছিল, তার নিরাপত্তায় কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। তিনি বলেন, ওসমান হাদির অপ্রত্যাশিত কিছু হলে তার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। ওসমান হাদির চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান ডাকসুর ভিপি সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় তারা এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং যুবলীগ এই সন্ত্রাসীরা কিভাবে আজকে এই স্বাধীন বাংলাদেশে এইভাবে আমার ভাইকে গুলি করতে পারে? ওনার অবস্থা খুবই সংকটাপন্ন, কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় আছেন, উনি ফাইট করছেন। তার ফ্যামিলির ইচ্ছায় মূলত এভার কেয়ার হসপিটালে শিফট করা হয় এবং এখানে নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং এখানে তার যে অর্গান সাপোর্টগুলো মোটামুটি কাজ করছে। কেন আজকে ওসমান হাদির মতো ফিগারের গায়ে হাত আসলো?
তার দিকে শুট আসলো, এটার জবাব প্রশাসনের দিতে হবে। ওসমান হাদি শুধুমাত্র ঢাকা ৮ আসনের কোনো প্রার্থী নয়, তিনি পুরো বাংলাদেশের মানুষের। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। হাদির অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ছুটে যান অনেক নেতা। বিবৃতি ও ফেসবুক পোস্টে নিন্দার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইন আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এরশাদুল্লাহ সাহেব, তিনিও চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক, তাকে গুলি করে আহত করা হয়েছিল। এইটার প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করবে। সেই জন্য ফিরে এসে মুক্তির লড়াই আবার রাজপথে আমাদের সকলের সাথে শরীক হতে পারে, আল্লাহ তাআলার দরবারে সেই দোয়া করছি। তবে একটা কথা, মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না। এই সরকার, এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে, যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে, যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে, ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। গুলিটা প্রথমত আটকে ছিল, ব্রেইনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে যখন কাত হয়ে পড়েছে তার বুকের এখানেও জমাট রক্ত বেঁধে গেছে। আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে ষড়যন্ত্র করা হয়েছে টার্গেট কিলিংয়ের, সেখানে তারা 50 জন 60 জনের হিট লিস্ট করেছে। ক্রিমিনাল রেকর্ড যাদের আছে সকলকে কারাগারে বন্দী না করে একটা নির্বাচন করা সম্ভব না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2008 সালে চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর গত 17 বছর লন্ডনেই আছেন তারেক রহমান। 2007 সালের 11-র পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সহপরিবারে যুক্তরাজ্যে যান। সেখান থেকে প্রায় 1.5 যুগ তিনি লন্ডনে অবস্থান করছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে থাকা বেশ কিছু মামলার সাজা বাতিল হয়। সেই সাথে কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতিও পান তিনি। এরপর থেকেই তার দেশে ফেরা নিয়ে জোর আলোচনা চলছিল। মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তার দ্রুত দেশে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে শুক্রবার রাতে গুলশানের ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন। এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। 25 ডিসেম্বর বৃহস্পতিবার, এদিন বড়দিনের ছুটি। আর ছুটির দিন হয় দেশে ফেরার বিষয়টিও আনন্দঘন হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। বলেন, জনগণই তারেক রহমানকে দেশে বরণ করে নেবে। এটা আমরা নিশ্চিত করলাম, ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকে, উনি অবশ্যই 25 তারিখে এসে পৌঁছবেন। দিনটাও খুব ভালো, বড়দিনের ছুটি আছে, চমৎকার একটা দিন। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। তফসিল ঘোষণার পর দেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে বলে দাবি করছেন মির্জা ফখরুল। তারেক রহমানের দেশে ফেরা নির্বাচনী আমেজ ভিন্ন মাত্রা পাবে বলে মনে করেন তিনি। মানুষই আসবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেলের সামনে সব জায়গাতেই এক দাবি, ওসমান হাদির ওপর হামলার দ্রুত বিচার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। বিক্ষোভে ছাত্র সংগঠনের নেতারা হাদির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান।
সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে বিক্ষোভ করে ছাত্রদল নেতাকর্মীরা। তাফসিল ঘোষণার পরবর্তী সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বিগ্ন তারা। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি ছাত্রদল নেতাদের। এই কাপুরুষোচিত হামলার সাথে কারা জড়িত সেই সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সম্মুখে পেশ করবেন যে কারা এই নির্বাচন বানচাল করতে চায়। গুলিবর্ষণকারী যারা সন্ত্রাসী তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে সে দাবি জানাচ্ছি। শাহবাগ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যায় আপ বাংলাদেশ। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ থেকে দুর্বৃত্তদের 12 ঘন্টার আলটিমেটাম দেয় ছাত্র অধিকার পরিষদ। আমরা বিভক্তির যে দেওয়াল চারদিকে দেখতে পাচ্ছি, সেই বিভক্তির মাঝে হাদি ভাই ছিল বিপ্লবীদের ঐক্যের প্রতীক। আগামী 12 ঘন্টার মধ্যেই ওসমান হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, নাহলে আমার ভাই আইসিইউতে থাকবে, আপনি যমুনায় আরামায়েশ করবেন, সেই আরামায়েশ কিন্তু আমরা মেনে নেব। বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ এলাকায় যায় এনসিপি নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতারাও। এছাড়া হাদি সমর্থক গোষ্ঠী নামে আরেকটি সংগঠন বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্র জনতা। শুক্রবার রাতে শহরের চকবাজার মসজিদ মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর তেমহুনি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, জুলাইয়ের অন্যতম শক্তি শরীফ ওসমান হাদির ওপর হামলা সুপরিকল্পিত। মুন্সিগঞ্জে মশাল মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু হয়। শহরের সুপারমার্কেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যা চেষ্টায় জড়িতদের শাস্তির দাবি জানান। ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি। সিআইডি কর্মকর্তারা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারী মোটরসাইকেলের 2 আরোহী দিনভর হাদির সঙ্গে মতিঝিল এলাকায় গণসংযোগে ছিলেন বলে জানান তার কর্মী সমর্থকরা। তবে তাদের এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন ইউনিট। এ নিয়ে এখনই বিস্তারিত বলার সময় হয়নি বলে জানান কর্মকর্তারা। সিসিটিভি ফুটেজে যেটি দেখা গেছে সেটি হচ্ছে দুপুর 2:24 নাগাদ, অর্থাৎ জুমার নামাজের পরপরই শরীফ হাদি যখন মতিঝিল এলাকা থেকে নির্বাচন প্রচারণা শেষ করে এই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন ঠিক এই বহুতল ভবনটির পাশে সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এই অংশটি আসার সাথে সাথেই তাকে পেছন থেকে এবং তার ডান পাশ থেকে 2 জন মোটরসাইকেল আরোহী গুলি করে। তার পিছনে যেটি মোটরসাইকেলে বসা ছিলেন তিনি মূলত গুলি করেছেন বলে সিসিটিভির ফুটেজে দেখা গেছে। তার থেকে অন্তত প্রায় 50 ফিট সামনে যে অংশটি দেখা যাচ্ছে সেখানে তার রিক্সাটি যখন যায় তখন তিনি সেখান থেকে পড়ে যান এবং তার সহকর্মীরা তাকে ধরাধরি করে রিক্সা থেকে যখন নামায় তখন এখানে পুরো রক্তে ছেয়ে গেছে এই যে এলাকাটি সেখানে। তো সহকর্মীদের সঙ্গে বা তার যে সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছে, তারা যেটি অভিযোগ করছেন এই যে 2 জন মোটরসাইকেল আরোহী ছিলেন সেই 2 জন মোটরসাইকেল আরোহী আজকে সারাদিন শরীফ হাদির সাথে মতিঝিল সহ বিভিন্ন এলাকায় নির্বাচন প্রচারণা ছিলেন এবং তার সাথে দাঁড়িয়েই লিফলেট বিতরণ করেছেন বলে তারা অভিযোগ করেছেন। এবং বলছেন শুধু আজকে নয়, গেল 2-3 দিন ধরে তারা বিভিন্ন এলাকায় বা ঢাকা 8 আসনের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে শরীফ হাদি প্রচারণার কাজে গিয়েছেন সেখানে তারা সাথে ছিলেন। আমরা এটা বিশ্লেষণ করে দেখতে চাই যে 2 জনের বিষয়ে বলা হচ্ছে তাদের সঙ্গে যারা গুলির ঘটনা ঘটেছে বা যারা গুলি করেছে তার সাথে কতটুকু মিল রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গণসংযোগ শেষে দৈনিক বাংলা মোড় থেকে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা দিয়ে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় 2 ব্যক্তি মোটরসাইকেলে এসে তার রিকশার ডান পাশে ঘেঁষে কিছু দূর গিয়েই খুব কাছ থেকে হাদিকে গুলি করে। গুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 জনের ছবি ছড়িয়ে পড়েছে। এরাই সন্দেহজনক গুলিবর্ষণকারী বলে অভিযোগ হাদির সহযোদ্ধাদের। তাদের দাবি, গেল কদিন ধরেই এই ব্যক্তিরা হাদির গণসংযোগে গিয়েছিলেন বিভিন্ন এলাকায়। তো 2 জন ব্যক্তি সকাল থেকে এসেছেন, যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহভাজন তালিকায় রেখেছিলেন। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং
তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। এবং উসমান হাদি ভাই যখন নামাজে গিয়েছেন জুমার নামাজে, তখন পর্যন্ত উসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে, বাট ওই সন্দেহভাজন দুইজন তারা কিন্তু নামাজে যায়নি। ঘটনাস্থল থেকে গুলির খোসা সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। গুলির খোসা বিশ্লেষণ করে সিআইডির একটি সূত্র জানায়, হাদির উপর 7.65 ক্যালিবারের গুলি চালানো হয়, যা সাধারণত .32 এসিপি নামে পরিচিত। জার্মানির ওয়ালথার পিপি সহ বেশ কয়েকটি মডেলের পিস্তলে এই গুলি ব্যবহার করা হয় বলে জানান বিশেষজ্ঞরা। তবে এখনই আনুষ্ঠানিকভাবে গুলির ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্মকর্তারা। আমরা ক্রাইম সিন টিম আমরা কর্ডন করেছি এবং রক্তের কিছু আলামত আমরা সংগ্রহ করেছি, এখন খুঁজতেছি, আমরা দেখতেছি। সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে কাজ চলছে বলে জানায় ডিএমপি। শুক্রবার সন্ধ্যায় মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রশ্ন উঠেছে, ভর দুপুরে প্রকাশ্যে গুলি করে নির্বিঘ্নে কিভাবে পালিয়ে গেল সন্ত্রাসীরা? আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, দুটি চলন্ত পরিবহনে পাশাপাশি কাছ থেকে নিখুঁত নিশানায় গুলি কোনো সাধারণ সন্ত্রাসীর কাজ নয়। পেশাদার সন্ত্রাসীরাই কেবল এমন কাজে অভ্যস্ত বলে মনে করেন তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে শুরু হয়েছে দুদিনব্যাপী আকিজ বেকার্স লিমিটেডের ফ্যান্টাস্টিক কেক কার্নিভাল। শুক্রবার শুরু হওয়া এই কার্নিভাল চলবে শনিবার রাত 10টা পর্যন্ত। শিশু কিশোরদের ফান জোন থাকায় কার্নিভাল যেন পরিণত হয়েছে কচি কাচাদের মিলন মেলায়। মঞ্চে আয়োজন করা হয়েছে কেক খাওয়ার প্রতিযোগিতাতে অংশ নেওয়া বিজয়ীদের দেওয়া হয় পুরস্কার। এই আয়োজন সম্পর্কে আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম তুষার বলেন, ভোক্তাদের ভালো থাকার জন্য বিনোদনের প্রয়োজন, তাই তাদের জন্য বিনোদনের আয়োজন করতে দেশের জনপ্রিয় কেক ব্র্যান্ড ফ্যান্টাস্টিক নিয়ে এসেছে এই কেক কার্নিভাল। অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা। শুক্রবার বিকেলে বুয়েটের অডিটোরিয়ামে আইটি পেশাজীবীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি বিসিএস সভায় সভাপতিত্ব করেন সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর প্রকৌশলী মোহাম্মদ শামসুল আরিফিন। সেখানে বার্ষিক কার্যক্রম ও সার্বিক অগ্রগতি তুলে ধরেন সেক্রেটারি জেনারেল এলিন ববি। অনুষ্ঠানে অন্যান্যরাও উপস্থিত ছিলেন। সেখানে সোসাইটির ভবিষ্যৎ পরিকল্পনা, প্রশাসনিক দক্ষতা এবং তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, এখনকার মতো শেষ করছে যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।